প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজ আমি কিন্তু নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ধারা অধ্যায় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ধারা অধ্যায় 13.1 এর 23 নম্বর অঙ্কটা আমরা করব। ঠিক আছে, তাহলে 23 নম্বর অঙ্ক প্রথমে দেখি আমরা কি আছে। খেয়াল করো, এই খুব সহজ একটা অঙ্ক, তাই না? এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। মানে সে ঋণ নিয়েছে 2500 টাকা, 2500 টাকা। হ্যাঁ, সেই ঋণটা সে কী করবে? কিস্তিতে কিস্তিতে পরিশোধ করবে। তাহলে সেই কিস্তিটা কি শর্ত আছে কিন্তু, আবার প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। প্রত্যেক কিস্তি, যেমন ধরো একটা কিস্তি তুমি পরিশোধ করলা আজকে, তো পরবর্তী কিস্তিটা হবে কি তার এই কিস্তির থেকে আরও 2 টাকা বেশি। এরপরে বলছে যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি ঋণ শোধ করবে। আমরা এটা সমাধান করব, কিন্তু আমার যে চ্যানেলটা আছে না, এইটা কিন্তু তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে কি হবে, যখনই আমি ভিডিও আপলোড করব তুমি সাথে সাথে পেয়ে যাবে। আমরা শুরু করি। দেখো, প্রশ্নটাকে বুঝে নিতে হবে, কিন্তু আগে প্রশ্ন যদি ঠিক মতো বুঝতে পারো এই অঙ্কটা একদম সহজ হয়ে যাবে। দেখো, এখানে যে বলছে 2500 টাকার একটা ঋণ কিস্তি, 2500 টাকার একটা ঋণ কিস্তি, তাই তো? সেই কিস্তিটা সে শোধ করবে, শর্ত হলো প্রত্যেক কিস্তি তার আগের কিস্তির থেকে 2 টাকা বেশি। তাহলে কি হলো, এই যে 2500 টাকা, 2500 টাকা, এই টাকাটা টোটাল যতগুলো কিস্তি দেবে তার সমষ্টি। যদি 10টা কিস্তি দেয় তাহলে 10 কিস্তির সমষ্টি এটা। আর সেই কিস্তিগুলা, মনে করো তোমার প্রথম কিস্তি এ, প্রথম কিস্তি এ টাকা দিয়ে দিল, তাহলে পরবর্তী কিস্তি হবে A+2, তার পরবর্তীটা কি হবে A+4, 2 টাকা করে বেশি। কিন্তু প্রথম কিস্তি কিন্তু এ না, প্রথম কিস্তি কত আছে? 1 আছে, তাহলে প্রথম কিস্তি হবে কত? 1। দ্বিতীয় কিস্তি কত হবে? 1+2। তৃতীয় কিস্তি হবে কি? 1+4। খেয়াল করো, তখন কি হবে, এই যে 1, 3, তারপরে কি কত হলো এখানে 5, এইভাবে তারপরটা তাহলে 7 হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু একটা ধারা সৃষ্টি করতেছে, তাই না? এই যে কিস্তিগুলো, প্রথম কিস্তি দিল 1 টাকা, দ্বিতীয় কিস্তি 3 টাকা, তৃতীয় কিস্তি 5 টাকা, চতুর্থ কিস্তি 7 টাকা, 2 টাকা করে বাড়তি দিয়ে যাচ্ছে প্রত্যেক কিস্তিতে। তাহলে এই কিস্তিগুলো যখন আমি এখানে যোগ চিহ্ন বা প্রক্রিয়া চিহ্ন যোগ দ্বারা প্রকাশ করব, তখন এটা কিন্তু ধারাতে পরিণত হয়ে যাবে, তাই না? তাহলে এই যে কিস্তিগুলো আছে, এই কিস্তিগুলা একটা ধারা তৈরি করবে। বুঝতে পারতেছ? তাহলে যেহেতু এই কিস্তিগুলো ধারা তৈরি করবে, যখন আমি এটা সমষ্টি, সর্বশেষ যে কটা হবে সমষ্টি করব, তাহলে সেইটা হবে 2500 টাকা। কারণ এই সমস্ত কিস্তি মিলে এর বেশি কিন্তু সে দেবে না। মনে করো 2500 টাকা হয়ে গেল, এখন কি সে আরেক কিস্তি দেবে? দেবে না, কারণ তার পরিশোধ করার কথা হলো 2500 টাকা। তাহলে এইটা তো আমাদের ক্লিয়ার হলো যে এই যে কিস্তিগুলো আছে, এই কিস্তিগুলো একটা ধারা গঠন করবে। সেই ধারার প্রথম পদটা কি হবে? প্রথম কিস্তি। ঠিক আছে, আর এই যে প্রতি পদে পার্থক্য বা সাধারণ অন্তর, সেটা হবে কত? ওই যে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি অপেক্ষা 2 টাকা বেশি, 2 টাকা বেশি। তাহলে এই যে 1-এর থেকে 2 বেশি 3, 3-এর থেকে 2 বেশি 5, 5-এর থেকে 2 বেশি 7, তাহলে সাধারণ অন্তর হবে ওই 2, তাই না? তাহলে এই অঙ্কটা যখন আমরা করব, তখন আমরা এই কথাগুলো লিখে দেব। কি লিখে দেব? যে ঋণের কিস্তিগুলো কি হয়? ঋণের কিস্তিগুলো কি হয়? একটা ধারা গঠন করে, তাই না? তাহলে সেটা আমরা লিখব, ঋণের কিস্তিগুলো একটি কেমন ধারা গঠন করে? দেখো যে 1, 3, 5, 2 টাকা করে বাড়ছে প্রতি কিস্তিতে, তাই না? তাহলে প্রতি কিস্তিতে যদি 2 টাকা বেড়ে যায়, তাহলে এটি সমান্তর ধারা গঠন করে না? তাহলে ঋণের কিস্তিগুলো একটি সমান্তর ধারা গঠন করে। এই যে সমান্তর ধারা গঠন করলো, যার প্রথম পদটা কত হবে? প্রথম কিস্তি যেটা, সেইটা কিন্তু প্রথম পদ, তাই না? এই যে বলছে যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, তাহলে প্রথম কিস্তি 1 টাকা,
তাহলে প্রথম কিস্তি 1 টাকা, আর প্রথম পদটাও তাহলে ওই একই হবে। এবং প্রথম পদকে আমরা সমান্তর ধারার মধ্যে কোন চলক দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি, তাই না? তখন আমি লিখব যে প্রথম পদ এ সমান 1 টাকা। তারপরে সাধারণ অন্তর। সাধারণ অন্তর আমরা প্রকাশ করি কি দিয়ে? সাধারণ অন্তর প্রকাশ করি ডি দিয়ে, তাই না? মনে আছে? ডি দ্বারা প্রকাশ করি। ডি দ্বারা যখন প্রকাশ করব সাধারণ অন্তরটা কত হবে? ওই যে 1 এর পরে 2 টাকা বেশি 3 হয়েছে, 3 এর পরে 5 টাকা বেশি 3 হয়েছে, তাই না? তাইলে পরে সাধারণ অন্তর হবে ওই যে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তির থেকে যে 2 টাকা বেশি, সেই 2 টাকাটাই হবে আমার সাধারণ অন্তর। এখন কিস্তির সংখ্যা, এখানে কয়টা কিস্তি আছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। কিস্তি কয়টা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। আমরা কি সেটা জানি? আমরা জানি না। তাহলে কিস্তির সংখ্যাটাই হলো এই ধারার ক্ষেত্রে পদ সংখ্যা। কিস্তির সংখ্যাটাই হলো এই ধারার ক্ষেত্রে কি? পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা লিখব কি? কিস্তির সংখ্যা। কিস্তির সংখ্যা সমান এন, যেটা হলো আমাদের পদ সংখ্যা। এরপরে আরেকটা কি আছে? ধারাটার সমষ্টি সবগুলো মিলে কত হবে? এই যে কিস্তিগুলো আমি পরিশোধ করব, বলছি না একটু আগে যে কিস্তিগুলো পরিশোধ করব সবগুলোর সমষ্টি হবে 2500 টাকা। তাইলে পরে আমরা লিখব কি? এই ধারাটির সমষ্টি অথবা কিস্তিগুলোর সমষ্টি। আমরা লিখব কি? কিস্তিগুলোর সমষ্টি না কি ধারাটির সমষ্টি? কিস্তিগুলোর সমষ্টি লিখি, অসুবিধা নেই। কিস্তিগুলোর সমষ্টি হবে কি? এস ইকুয়াল টু 2500 টাকা। এইটা হচ্ছে কিস্তিগুলোর সমষ্টি। এখন দেখো এই সমষ্টির সূত্র আমরা কিন্তু জানি, এই যে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। প্রথম n পদের সমষ্টি, একটা সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি হচ্ছে n/2 হোল ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তাইলে আমরা লিখব কি? আমরা জানি কি জানি? s ইকুয়াল টু n/2 হোল ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমরা কি করব? দেখো এই যে এস এর মান আছে কত? 2500 টাকা, তাই না? এই এস এর মানটা এখানে বসিয়ে দেব। এরপরে এন এর কোনো মান নেই, তাহলে এন এইভাবেই থাকবে, নিচে 2 থাকবে, হোল ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দাও, হোল ইন্টু দিয়ে কি? দেখো 2a আছে, তাই না? 2a যদি থাকে 2 থাকবে এখানে ইন্টু এর মান। এই দেখো এর মান হচ্ছে 1 প্লাস এর তো কোনো মান নেই, তাহলে এনটা এইভাবেই থাকবে, 1 এখানে থাকবে, ডি এর মান দেখো কত আছে? 2 আছে না? তাহলে ডি এর মান এখানে বসবে 2। এখানে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা এন এর মানটা বের করব। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করব? দেখো এই যেহেতু এই 2500 এইটা সমান আছে, এটা আমরা ঘুরিয়ে লিখব কিভাবে? আমি n/2 এটা আগে লিখলাম, এখানে আবার কাজও করি যায় একটু, 2 1 2 প্লাস এখানে আবার গুণ করে দাও 2n - 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দিয়ে n কে গুণ করলাম 2n, 2 দিয়ে 1 কে গুণ করলাম, হয়ে গেল 2। এরপরে ইকুয়াল টু হচ্ছে তোমার 2500। কি করেছি? এইটা গুণ করেছি, লিখেছি, এইটা ঘুরিয়ে লিখেছি, একত্র দুইটা কাজ করেছি। এইবার দেখো n/2 এখানে কি থাকে? এখানে ইনটু দিয়ে দেখো এই 2 এবং এই 2 কে কেটে যায়, প্লাসে মাইনাসে বিয়োগ হয়ে চলে গেল, রইল 2n সমান এখানে যা ছিল তাই লিখে ফেললাম। এরপরে আমরা কি করব? দেখো এইখানে 2 এবং 2, তাই না? 2 এবং 2 এটা কাটা যায়। দেখো এই যে এইখানে এই 2 কি রয়ে গেল? n ইন্টু n, তাই না? n ইন্টু n কি? n স্কোয়ার। এই লিখে দিলাম n স্কোয়ার ইকুয়াল টু এই পাশে যা আছে তাই লিখে রাখি। এখন আমরা তো একটা নিয়ম জানি, যদি একটা ইকুয়েশন থাকে, ইকুয়েশনের এক পাশে যদি স্কোয়ার উঠিয়ে দেই, তাহলে আরেক পাশে আমরা কি করি? রুট ওভার দিয়ে লিখতে হবে। রুট ওভার
এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখে দেব। তাহলে পরে এবার তুমি রুট ওভার বর্গমূল করে দাও। 2500 বর্গমূল করলে কত হয়? 25-এর বর্গমূল হলে হয় 5, আর এখানে 2টা জিরো আছে, তাহলে একটা জিরো হবে। তাহলে দেখো এনের মান হয়ে গেল আমাদের 50। তাহলে পরে ওই যে আমরা কিস্তির সংখ্যা ধরেছিলাম কত মনে আছে? কিস্তির সংখ্যা ধরেছিলাম n। তাহলে অতএব লিখে দেব আমরা কিস্তির সংখ্যা, কিস্তি কিসের? ঋণের কিস্তি, ঋণের কিস্তির সংখ্যা কত? 50। এইটাই চেয়েছিল। দেখো ওই ব্যক্তি কতগুলো কিস্তিতে তার ঋণ শোধ করতে পারবে, তাই না? তাহলে আমরা কি ধরতে পারি না যে এটা আমাদের হয়ে গেছে? এইখানে এই যে 50টা কিস্তি হয়েছে না? তাহলে পরে আমরা এই অঙ্কটা এখানে শেষ করলাম, তোমরা তুলে নিও। আর পরবর্তী ক্লাসে আবার আমি তোমাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।